আর কদিন পরেই খুশির ঈদ। সেই ঈদে নতুন জামা কাপড় কেনার তাগিদ যেমন আছে, তেমনি কোথায় বেড়াতে যাবেন সেই চিন্তাও আছে। তাই ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামের আজকের আয়োজনে আমরা জানাতে চাই ঈদ পর্যটন নিয়ে। দর্শক, যেই কোনো ছুটিতে মানুষের অন্যতম গন্তব্য থাকে বৃহত্তর চট্টগ্রামে, কারণ পাহাড় সাগরের এই জনপদে অনেক প্রাকৃতিক সৌন্দর্য, অনেক পর্যটনের স্পটের কারণে বহু মানুষ ছুটে আসেন। এবারও নিশ্চয়ই ঈদের দীর্ঘ ছুটিতে এই জনপদে মানুষ ছুটে আসবেন, কক্সবাজার কিংবা তিন পার্বত্য জেলা অথবা চট্টগ্রামের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবেন। আমরা এই অনুষ্ঠানে জানাতে চাই কোথায় ঈদ পর্যটনের কেমন প্রস্তুতি বা পর্যটকরা কোথায় ঘুরবেন সেসব নিয়ে আজ আমরা জানাতে চাই। আমাদের শুরুতে আমাদের সেই প্রস্তুতির খবর জানাবেন রাঙ্গামাটি থেকে সহকর্মী জিয়াউল হক। লেক পাহাড়ের শহর রাঙামাটি, যেখানে প্রতি বছর ব্যাপক পর্যটকের সমাগম ঘটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। আগামী যেই রমজানের পরে যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, সে টানা যে বন্ধ রয়েছে প্রায় 10 দিনের, এখানকার এই 10 দিনের বন্ধে ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা এখানকার এখানকার যে প্রস্তুতি সেটি জানার চেষ্টা করব। আমার সাথে রয়েছেন রাঙামাটি রিসোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমেত চাকমার সাথে। সামনে যে রমজানের পর তো ঈদের একটা লম্বা বন্ধ রয়েছে। সেই বন্ধে আপনাদের কেমন প্রস্তুতি রয়েছে? রাঙামাটি আ শহর কেন্দ্রিক বা শহরের বাইরে যে সমস্ত হোটেল, রিসোর্ট গুলো আসে, তারা সবাই আ উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছে যে রাঙামাটির যারা টুরিস্ট আসবে তাদেরকে বরণ করার জন্য। আমরা মোটামুটি একটা প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়াও আমাদের বার্গি লেক ভ্যালিতে আ ২৯ তারিখ পর্যন্ত ফুল বুকিং আছে। বলা যায় যে এবছর আ ঈদের ছুটিতে মোটামুটি রাঙ্গামাটিতে বিশাল একটা সমাগম ঘটবে। পর্যটক যারা বেড়াতে আসবেন রাঙামাটিতে, তাদের জন্য আপনারা কোন ধরনের ডিসকাউন্ট সুবিধা বা অন্যান্য কোন সুবিধা রেখেছেন কিনা? তাদের নিরাপত্তার ব্যবস্থা আসলে কতটুকু আপনারা দেখছেন? আসলে নিরাপত্তা ব্যবস্থা বলতে এখানে টুরিস্ট পুলিশ আছে। টুরিস্ট পুলিশ তো বিভিন্ন জায়গায় টহল দেয়। এছাড়াও নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি গুলো কাজ করে থাকে। এছাড়াও আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন কমিউনিটি যেহেতু পর্যটনের সাথে বিভিন্ন কমিউনিটিও যুক্ত আছে। সিএনজি ড্রাইভার থেকে শুরু করে আপনার যারা হ্যান্ডিক্রাফটস ব্যাগ বানায়, যারা ফলমূল বিক্রি করে, যারা বোট চালায়। যে আমরা সবাই চেষ্টা করি যাতে প্রত্যেকটি টুরিস্টদের সিকিউরিটিটা ১০০% নিশ্চয়তা থাকে। এক্ষেত্রে আশা করি কোন প্রকার সিকিউরিটি ক্ষেত্রে মানে ঘাটতি হবে না। আরেকটি বিষয় আপনাকে একটু জানতে চাইবো আপনার কাছে, যেটি হচ্ছে যে এখানকার হোটেল আছে, রিসোর্ট রয়েছে, যেটা লেক কেন্দ্রিক অনেকগুলো রিসোর্ট রয়েছে, দ্বীপ কেন্দ্রিক অনেকগুলো রিসোর্ট রয়েছে। এছাড়া হাউস বোট রয়েছে। কি মানে কি পরিমাণ পর্যটক, মানে এই সংখ্যার কোনো নির্ণয় করার সুযোগ আছে কিনা? কি পরিমাণ পর্যটক আসতে পারে? বা কি পরিমাণ পর্যটকরা আপনারা আতিথেয়তা দিতে পারবেন বলে মনে করছেন? আসলে এখানে রাঙ্গামাটি শহর কেন্দ্রিক যে সমস্ত হোটেলগুলো আছে, এছাড়া হাউস বোট, শহরের বাইরে যে রিসোর্ট গুলো আছে, টোটাল মানে যে এই থাকার ব্যবস্থাটা যদি বলি যে মোটামুটি ১০,০০০ মানুষ পর্যটক এখানে থাকতে পারে সবগুলো মিলিয়ে। যে মোটামুটি সব রিসোর্ট বুকিং বলা চলে আরকি। এছাড়া আপনি যদি মনে করেন যে দেখেন রিসোর্টের বাইরেও আপনার অনেকেই তাঁবুর ব্যবস্থা করে থাকেন। যেমন আমাদের বার্গি লেক ভ্যালিতে মোটামুটি ৮০ জনের মতো তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। এই পর্যটকদের আপনারা যারা রিসোর্ট মালিক বা রয়েছেন বা বোট মালিক রয়েছেন বা হোটেল মালিক, তাদের পক্ষ থেকে কোনো ডিসকাউন্ট বা কোনো ছাড়ের কোনো সুবিধা, অন্য কোনো সুবিধার ব্যবস্থা রাখছেন কিনা ঈদকে কেন্দ্র করে? অবশ্যই যে আমরা বরাবরই টুরিস্টদের ক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট রাখি। অবশ্যই। আ দর্শক শুনছিলেন আসলে যে ঈদকে কেন্দ্র করে যে আ র সামনে যে ১০ দিনের বন্ধ রয়েছে, সরকারি ছুটি, বিভিন্ন ছুটি রয়েছে। এই ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে লম্বা যে রমজানের, এই রমজানে কিন্তু পর্যটক শূন্যই ছিল রাঙামাটিতে। তো এখানকার এই যারা খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী, তারা আসলে মুখিয়ে আছেন আগামী ঈদকে কেন্দ্র করে তারা ভালো একটি ব্যবসা করবেন। এই যে গত ১ মাস যে আর্থিক লোকসান হয়েছে, সেটি তারা পুষিয়ে নিতে পারবেন এই রমজানের ঈদকে কেন্দ্র করে। ব্যবসা-বাণিজ্য হবে, পর্যটকরা আসবেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।
দর্শক, আমরা জানছিলাম রাঙামাটির পর্যটন প্রস্তুতির খবর। আমরা আবারও আরেকটি পাহাড়ি জনপদে যেতে চাই। আমরা যেতে চাই খাগড়াছড়িতে। সেখান থেকে আমাদেরকে ঈদ পর্যটন প্রস্তুতির খবর জানিয়েছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। আগামী কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে ঈদের টানা ছুটি। এই ছুটিতে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি সহ অন্যান্য যেই দুইটি জনপদ রয়েছে রাঙ্গামাটি এবং বান্দরবান, সেখানেও কিন্তু পর্যটকদের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত খাগড়াছড়ি কিংবা পার্বত্য চট্টগ্রামে কেমন পর্যটকদের সাড়া মিলছে কিংবা বুকিং কেমন আসছে এ বিষয়ে আমি জানার চেষ্টা করব। আমার সাথে আছেন ইটেবের সদস্য এবং হচ্ছে খাগড়াছড়ি এফএনএফ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং স্থানীয় একজন পর্যটন উদ্যোক্তা উজ্জ্বল। কেমন আছেন? আমি আপনার থেকে একটু জানার চেষ্টা করব, আর কদিন পরে তো ঈদের বন্ধ ছুটি শুরু হচ্ছে, সেই ছুটিতে ঘিরে খাগড়াছড়িতে এখন পর্যন্ত কেমন পর্যটকদের সাড়া পাচ্ছেন, বুকিং কেমন পাচ্ছেন আপনারা? আগামী 20 মার্চ থেকে মোটামুটি পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক সহ। অলমোস্ট 21-22 তারিখ থেকে টানা 28 তারিখ, 28 এপ্রিলের 1 তারিখ পর্যন্ত মোটামুটি প্রতিদিন 3 থেকে 5,000 পর্যটক এই রাঙামাটি, সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটকরা আসবেন। এবং সেই হিসাবে আমাদের যারা আমরা রিসোর্ট মালিক আছি, রেস্টুরেন্ট মালিক আছি, ওনারা মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং পর্যটকদের যথাযথ থাকার ব্যবস্থা এবং সুযোগ সুবিধা নিয়ে আমরা প্রস্তুত আছি পর্যটকদের সার্ভিস দেওয়ার জন্য এবং ওদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে আমরা তাদের এই আনন্দঘন মুহূর্তগুলোকে ভালোভাবে যাতে তারা ঘুরে যেতে পারে সেজন্য আমরা প্রস্তুত আছি। আমরা দেখি প্রতি বছর যখন রাশ টাইম থাকে কিংবা পর্যটকদের একটি টানা বন্ধের মধ্যে পর্যটকদের একটা আনাগোনা বাড়ে, তখন কিন্তু আমরা দেখি যে এখানে একটা অব্যবস্থাপনা হয়, গাড়ি ভাড়া বাড়ানো হয় কিংবা হচ্ছে গাড়ি ঠিকমতো পাওয়া যায় না, সাজেকে গিয়ে মানুষ রুম পায় না কিংবা নানা ধরনের অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনা প্রতিরোধের জন্য কিংবা অব্যবস্থাপনা রোধে কিংবা বন্ধের জন্য আপনারা কোনো উদ্যোগ নেওয়ার মতো আপনাদের কোনো আছে কিনা, পরিকল্পনা আছে কিনা কিংবা কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে বলতে গেলে হয় কি, দেখেন সারা বাংলাদেশ থেকে যখন ছুটি হয়, সরকারি ছুটিগুলো হয়, তখন কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক আসে এবং সাজেক এবং খাগড়াছড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা সিগনেচার পয়েন্ট। কক্সবাজারের পর আর কোনো যদি স্পট থাকে, পর্যটন স্পট, সেটা হচ্ছে যে সাজেক এবং খাগড়াছড়ি। সেই ক্ষেত্রে যখন সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটক আসে, সেই ক্ষেত্রে এই বিগত 2-3 বছর যাবৎ সাজেকে আগুনে পুড়ে যাওয়ার পর থেকে সাজেকে পর্যটকদের যথাযথ থাকার ব্যবস্থা নেই। কিন্তু বর্তমানে বেশ কিছু রিসোর্ট নতুনভাবে উদ্বোধন হয়েছে, নতুনভাবে রানিং হয়েছে। সেক্ষেত্রে এক্ষেত্রে এই থাকার ব্যবস্থা এখন মোটামুটি আগের চেয়ে অনেকাংশে বাড়ছে এবং যে গাড়ি ভাড়া, তারপর একটু অব্যবস্থাপনার যেটা কথা বলতেছেন, সেই ক্ষেত্রে আমাদের এই পর্যটন সংশ্লিষ্ট যে সকল লজিস্টিক ডিপার্টমেন্টগুলো আছে, ওনারা যদি আন্তরিক হয়, ওনারা যদি সহযোগিতা চায় সকলের সাথে, যেমন হোটেল মালিক সমিতি, বাস মালিক সমিতি, জিপ মালিক সমিতি, রিসোর্ট মালিক সমিতি, সবাই সমন্বিত প্রচেষ্টায় যদি চেষ্টা করে, তাহলে এই সার্ভিসটুকে অসুবিধা হবে না এবং এই অপর সম্ভাবনাময় খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেককে ঢেলে সাজানোর জন্য বর্তমান এমপি মহোদয় অদূত ভূঁইয়া উনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিত্য নতুন পর্যটন স্পট খাগড়াছড়িতে মানুষ দীর্ঘ সময় থাকবে, 1-2 দিন স্টে করবে। আমরা দেখি যে খাগড়াছড়িতে আসলে হচ্ছে মানুষ গেটওয়ে হিসেবে জাস্ট সাজেকে যাওয়ার একটি মাধ্যম হিসেবে খাগড়াছড়ি ব্যবহার করছে, এখানে কিন্তু মানুষ স্টে করতে চাচ্ছে না। এখানে কিন্তু আমরা দেখি প্রাকৃতিক অপার সম্ভাবনা আছে, অনেক কাজ করার সুযোগ আছে, পর্যটন স্পটগুলো তৈরির সুযোগ আছে, কিন্তু আসলে কেন হচ্ছে না, কেন মনে করেন এটা? সাজেকের স্টার্টিংটা আসলে পর্যটকদের জন্য স্টার্টিংটা হয় 2010-12 সাল থেকে। তখন থেকে দীর্ঘ 24 সাল পর্যন্ত যেভাবে সাজেক, খাগড়াছড়ি উন্নত হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। বিগত সময় যারা দায়িত্ব ছিলেন প্রশাসনিক বা বিভিন্ন সময় তারা করেনি সেটা। কিন্তু এই বর্তমান যে এমপি হয়েছেন, উনার নির্বাচনের ইশতেহারেই উনি নিজে বলেছেন এই খাগড়াছড়িকে উনি কেবল কারের ব্যবস্থা করবেন, একটা 5 তারকা মানের হোটেলের ব্যবস্থা করবেন এবং আমাদের যে চেঙ্গি নদী এর আশেপাশে উনি বিনোদনের কিছু ব্যবস্থা করবেন। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বাস্তবায়ন হলে খাগড়াছড়িতে মানুষ 1-2 রাত স্টে করে তার ঘোরার জন্য একটা পরিবেশ সৃষ্টি হবে, আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনছিলাম একজন পর্যটন উদ্যোক্তা এবং ইনি ইটেবের সদস্য। আসলে পর্যটনে খাগড়াছড়িতে কি ধরনের প্রস্তুতি রয়েছে কিংবা কি করা যায় সেই বিষয়ে তিনি বলছিলেন। এবং এই যে পর্যটনের বিষয় আসলে কিন্তু নিরাপত্তার বিষয়টা আসে। পর্যটকদের নিরাপত্তার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে সেই বিষয়ে আমরা শোনার চেষ্টা করব টুরিস্ট পুলিশের কাছ থেকে। 2 স্তরের নিরাপত্তার দিকটি থাকবে। আপনারা জানেন বিগত দিনের মধ্যে টুরিস্ট স্পটগুলোতে আমাদের ফিক্সড পার্টি থাকবে 4-1, আর পেট্রোল পার্টিতে থাকবে সেম একজন অফিসার এবং 4 জন কনস্টেবল ড্রাইভার সহকারে। তারা বিভিন্ন স্পটে ঘুরবে। টুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে
খাগড়াছড়ি টুরিস্ট পুলিশ সদর প্রস্তুত। জেলা পুলিশের পাশাপাশি আমরা নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা জানেন আমাদের এখানে মায়াদেরী লেক আছে, আলুটিলা, রিসান ঝর্ণা, টিসি পার্ক, এই প্রত্যেকটা জায়গাতে লোক সমাগম হবে এবং সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন যেহেতু লোক সমাগম হবে, আপনার ন্যাচারালি আমরা প্রতি শুক্রবার, শনিবার এবং রবিবার এবং বৃহস্পতিবার আমাদের ডিউটি থাকে, আর মোবাইল ডিউটিতে আমাদের প্রতিনিয়ত সেখানে মুভমেন্ট থাকে। খাগড়াছড়িতে ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলছেন এখানকার ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ। এর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সোচ্চার রয়েছেন, আমাদেরকে এ বিষয়ে জানানো হয়েছে। এবং খাত সংশ্লিষ্টরা বলছেন তারা ভালো সাড়া পাচ্ছেন, তারা আশা করছেন পুরো মাস জুড়ে, অর্থাৎ এপ্রিলের আগ পর্যন্ত যে সময় রয়েছে বাকি সময়টা এই মাসের, তারা পুরো সময়টা জুড়ে তারা কিন্তু ভালো একটি সাড়া পাবেন পর্যটকদের কাছ থেকে। নুরুস্তাফা মানিক, চ্যানেল 24, খাগড়াছড়ি। দর্শক, আমাদেরকে 2 জন সহকর্মী জানাচ্ছিলেন ঈদ পর্যটন প্রস্তুতির খবর। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা জানাচ্ছিলাম ঈদ পর্যটন প্রস্তুতির খবর। দর্শক, আমরা বিরতির আগে জানাচ্ছিলাম পাহাড়ের ঈদ পর্যটন প্রস্তুতির খবর। আমরা এই পর্যায়ে যেতে চাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সেখান থেকে ঈদ পর্যটন প্রস্তুতির খবর জানাবেন সহকর্মী আজিম নিহাদ। আর মাত্র কয়েকদিন পরেই এবারের ঈদে ধারণা করা হচ্ছে টানা ছুটিতে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি পর্যটকের আগমন করবে কক্সবাজারে। ঈদের পরের ছুটিতে পর্যটকের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট এবং অন্যান্য যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো নানাভাবে সেজেছে। আমরা আজকে কথা বলবো, আমাদের সাথে আছেন হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং পর্যটন উদ্যোক্তা মকিম খানের সাথে। আগামী যে ঈদের ছুটি, সেই ছুটিতে তারা কেমন প্রস্তুতি নিচ্ছেন, এবারের ছুটিতে আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ। আমরা প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। এই উপলক্ষে আমরা আমাদের যে হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলি আছে এগুলিকে আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি। পাশাপাশি আমাদের যে পর্যটকগুলি কক্সবাজার আসবে তারা যাতে তাদের ভ্রমণকে নিরাপদে নির্বিঘ্নে উপভোগ করতে পারে, এই ব্যবস্থাটুকু আমাদের থাকবে। এবং এখানে আমরা চেষ্টা করব প্রতি বছরের ন্যায় যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে এবং টুরিস্টরা যাতে কোনো হয়রানির সম্মুখীন না হয়, এই সার্বিক বিষয় নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের যেহেতু বিগত সিজনে পর্যটক কম ছিল, সুতরাং আমরা আশা করছি এই সিজনে আমাদের পর্যটকের আগমনটা বেশি করবে, যেহেতু 1 সপ্তাহ পর্যন্ত টানা ছুটি আছে। কেমন প্রত্যাশা, কেমন হতে পারে? আমরা বিভিন্ন সময় যেটি দেখি যে অন্যান্য ঈদের সময় আমরা যেটি দেখি প্রায় সময় 5 থেকে 6 লাখ পর্যটক হয়, ডেইলি 1 লাখ করে পর্যটক থাকে, এরকম সময়ও আমরা দেখেছি। এবারে সাড়া কেমন পাচ্ছেন, বুকিং কেমন হচ্ছে? আমাদের এই পর্যন্ত আমরা যেটা আমাদের অ্যানালাইসিস করেছি, আমাদের 3 স্টার এবং 5 স্টার হোটেলগুলিতে প্রায় 70 থেকে 80% মতো রুম বুকিং হয়েছে এবং আমাদের মিডিয়াম রেঞ্জের যে হোটেলগুলি ওগুলোতে 40 থেকে 50% হয়েছে। তো এই বুকিংটা আরও কিছুদিন পরে বাড়বে। তো প্রতিদিন গড়ে আমাদের এখানে তো আসলে ধারণ ক্ষমতা 60 থেকে 70 হাজারের মতো এবং আমাদের প্রায় 450 হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে। তো প্রতিদিন যদি আমরা লক্ষাধিক পর্যটক আসে তাহলে সপ্তাহ 10 দিনের ছুটিতে প্রায় 8-10 লাখ পর্যটকের সমাগম কক্সবাজার ঘটবে বলে আমাদের ধারণা। যখন এই বেশি পর্যটক কক্সবাজারে আসে তখন আমরা দেখি যে বিভিন্নভাবে ব্যবসায়ীরা ফাঁদ পেতে বসে। এর মধ্যে যেমন বলা যায় যে অনেক সময় আমরা তাদেরকে অভিযোগ করতে শুনি যে 2,000 টাকা দামের রুম 6,000 টাকায় বিক্রি করা হচ্ছে। আবার যে ফ্ল্যাট সিস্টেম যে ব্যবসাগুলো রয়েছে সেখানে যেটি দেখা যায় 5,000 টাকা দামের ফ্ল্যাট 15,000 টাকায় বিক্রি হচ্ছে। এটি আসলে কেন হয়? এখানে কি আপনারা যেহেতু সমিতি আছে, আপনাদের ব্যবসায়িক সমিতি আছে, আপনাদের নিয়ন্ত্রণ বা প্রশাসনের কি কোনো নিয়ন্ত্রণ নেই? এটা কেন ঘটে? আপনি যথার্থ একটা প্রশ্ন করেছেন। এই অভিযোগটা প্রায় সময় আসে। এটার মূল কারণ হচ্ছে কৃত্রিম একটা সংকট সৃষ্টি করে লোকজনে, আমাদের যারা অসাধু কিছু ব্যবসায়ী আছে। এখানে আসলে আমাদের সব গোটা হোটেল, রিসোর্ট এবং অ্যাপার্টমেন্টগুলো আমাদের সমিতিভুক্ত না। অনেকে আমাদের সমিতির বাইরেও ব্যবসা করে, যাদের আপনার ওরকম সরকারি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, অনেকগুলি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নিতে এগুলি নেই। তারাই মূলত এই কাজগুলি করে। ঈদের সুযোগকে, মানে ছুটির সুযোগকে কাজে লাগিয়ে তারা অতিরিক্ত দাম বাড়িয়ে দেয়। মনে করেন আমাদের যেগুলো নিবন্ধিত হোটেল এবং স্টার মানের হোটেল, ওগুলোতে তো একটা নির্দিষ্ট ভাড়ার রেঞ্জ থাকে। এই রেঞ্জের বাইরে আমরা আসলে নেওয়ার সুযোগ নাই, কারণ এটা আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে এবং আমাদের হোটেলের লবিতে আমরা এটা পাবলিশ করে দিই। এখান থেকে আমরা অনন্ত ডিসকাউন্ট রাখি, কিন্তু ওই যে ছোটোখাটো কটেজ অ্যাপার্টমেন্ট আছে
ওদের কিন্তু নির্দিষ্ট ট্যারিফ নেই, ওরা 2000 টাকার রুম তখন কৃত্রিম সংকট সৃষ্টি করে 5000 6000 বিক্রি করে। এর বাইরে আরেকটা সমস্যা এখানে বিদ্যমান, মনে করেন অনেক সময় গ্রুপ গেস্ট আসে একসাথে 10-12 জন, তারা কি করে একটা রুমে সবাই মিলে থাকতে চায়, তখন তারা ওই ভাড়াটা বেশি চার্জ করে, আর ওই সুযোগটাই কাজে লাগিয়ে তারা অতিরিক্ত ভাড়া আদায় করে, এবং তখন এটা বলা হয় যে আমাদের রুম ভাড়াটা বেশি নিচ্ছে, কিন্তু ওই রুমে কতজন লোক ছিল এটা কিন্তু বলা হচ্ছে না। আচ্ছা, এই যে হয়রানি থেকে বাঁচার জন্য পর্যটকদের উদ্দেশ্যে কি বলবেন, মানে তাদের কি করা উচিত আসলে? পর্যটকদের উচিত, এখন তো আসলে সচেতনতার যুগ এবং অনলাইনের যুগ, তারা আসলে অনলাইন কেন্দ্রিক যদি বুকিং গুলি দিয়ে আসে যাচাই বাছাই করে আমাদের ওয়েবসাইট, ফেসবুক এখানে, তাহলে এবং আমাদের সাথে সরাসরি যদি কথা বলে তাহলে এই সংকটটা কেটে যাবে। অর্থাৎ কোনো গেস্ট যদি তার সঠিক বুকিংটা দিয়ে আসে তাহলে সমস্যা, যদি এসে রুম নিতে চায় তখন এই সংকটটাতে পড়ে আসলে। আচ্ছা, যখন এই ধরনের হয়রানিগুলোর অভিযোগ উঠে তখন আপনারা তাৎক্ষণিকভাবে আপনাদের সমিতির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেন কিনা? অবশ্যই, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা তাৎক্ষণিক এরকম অভিযোগ পেলে আমরা জেলা প্রশাসনের পর্যটন সেল আসে ওইখানে অভিযোগ করি, টুরিস্ট পুলিশ আছে ওখানে অভিযোগ করি, তারা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ মোবাইল কোড করে, অথবা ওই যে ভিকটিম মানে গেস্ট যে অভিযোগ করে তাকে নিয়ে সেখানে যায় এবং উদ্ধার করার চেষ্টা করে। এটা আসলে সংখ্যাই কম হয়, ওরকম বেশি না, 2-1টা ঘটনা আসলে এটা মানে বেশি আকারে প্রচার হয়, কিন্তু আমাদের নলেজে আসলে অথবা প্রশাসনের নলেজে আসলে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, এই যে আমরা শুধুমাত্র হোটেল বা রেস্টুরেন্ট নয়, এর বাইরে তো অনেকগুলো অনুষঙ্গ আছে পর্যটনের। জি, right. এখানে শুটকির দোকান আছে, মেরিন ড্রাইভের যে চাঁদের গাড়ি যায়, তারপরে শহরের অভ্যন্তরে চলাচলের যে যানবাহন, সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বা জেলা, বিশেষ করে আমরা যেটা জানি বিচ ম্যানেজমেন্ট কমিটি যেটি আছে, তাদের পক্ষ থেকে এই যে আগামীর যে ঈদের একটা চাপ হওয়ার একটা আশঙ্কা আপনারা করছেন, সম্ভাবনা, যদিও এটি অবশ্যই বলা যায় যে সম্ভাবনা, যে পর্যটক বাড়লে সবার ভালো হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে কোনো সমন্বয় সভা ইতিমধ্যে হয়েছে কিনা? জি জি, আমাদের সাথে কিছুদিন আগে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং আমাদের ব্যবসায়ী কমিটির সাথে প্রশাসন একটা রূপযোদ্ধার বৈঠক হয়েছে, আইন শৃঙ্খলা মিটিং। ওখানে আমরা কিভাবে পর্যটকদেরকে হয়রানিমুক্ত সেবা দিতে পারি এই ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই ধরনের অভিযোগ তারা পান সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। আমরাও তাদের সাথে সম্মতি প্রকাশ করেছি, এবং জেলা প্রশাসনের মোবাইল টিম কাজ করবে, টুরিস্ট পুলিশের কয়েকটা টিম কাজ করবে, এবং জেলা পুলিশের টিম এখানে কাজ করবে বলে আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা যখন দেখি যে কার্যত এই ধরনের যখন মানুষের চাপ বেড়ে যায়, তখন আসলে অনেকগুলো ঘটনা, ছিনতাইয়ের ঘটনা দেখি আমরা, মোবাইল ছিনিয়ে না বা কাউকে ঠেকিয়ে টাকা পয়সা নিয়ে নেওয়া, এই ঘটনাতে আমরা খুব একটা প্রশাসনের তৎপরতা খুব একটা দেখতে পাই না। এটার বিষয় হচ্ছে আসলে যখন লক্ষাধিক লোকজন একটা শহরে আসে তখন আসলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, এটা আসলে হয়ে যায়। তাৎক্ষণিক যদি অভিযোগটা পাওয়া যায় আসলে কোথায় ঘটনা ঘটছে তখন আইডেন্টিফাই করতে পারে, না হলে আসলে এত বড় এলাকায় এত লোকজনের ভিড়ে আইডেন্টিফাই করা খুব টাফ হয়ে যায়। এজন্য পর্যটকদেরকে আসলে সচেতন হওয়া খুব দরকার, তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে আসবে। এখন আমরা যেটি দেখি যে শুধুমাত্র সমুদ্র সৈকতে ঘুরে ফিরে সময় কাটানো বা মেরিন ড্রাইভে যাওয়ার বাইরে কক্সবাজারে খুব একটা বিনোদন কেন্দ্র নেই। যারা পর্যটকরা, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পর্যটন উদ্যোক্তা, পর্যটনের ব্যবসা করে আসছেন, তাদের ডিমান্ড আসলে কি থাকে? পর্যটকরা আসলে কি ধরনের এখানে বিনোদনের ব্যবস্থা চাই? যেমন হচ্ছে ধরেন শুধুমাত্র দিন বা রাতের বেলায় বিছে নামলো, এরপরে মেরিন ড্রাইভের সন্ধ্যার দিকে গেলে যারা যায় তারা যায়, অথবা যদি না যায় তাদের আসলে রুমে বসে থাকা ছাড়া খুব একটা কোনো কোথাও সুযোগ নেই কক্সবাজারে। এটি নিয়ে আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রশাসনের সাথে কখনো কি এরকম কোনো কথা হয়েছে, বা সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন সময় বিনোদনের গল্প শুনতে পাই যে এই করা হবে সেই করা হবে, আদতে কি এরকম কোনো কিছু হচ্ছে? আপনি খুব ভালো একটা পয়েন্টে এসেছেন। আসলে এই বিষয়টা সবারই মনে দাগ কাটে যে বিনোদনের ব্যবস্থা আসলে কক্সবাজার তেমন নেই। একটা পর্যটক যে এসে 3-4 দিন তার সময় কাটাবে, এই বীজ ছাড়া আসলে তেমন সুযোগ সুবিধা নেই। এই বিষয়ে আমরা সরকারের সাথে বেশ কয়েকবার মিটিং হয়েছে আমাদের। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম কেন্দ্র করার জন্য এখানে যে সুযোগ সুবিধাগুলি দরকার বিনোদনের, এগুলি কিভাবে করা যায়, এবং আমাদের যে উদ্যোক্তারা আছে তারা কিভাবে ইনভেস্ট করতে পারে, এবং ইনভেস্টের সহজীকরণ কিভাবে করা যায়। তো ইতিমধ্যে আমরা কয়েক দফা মিটিং করেছি, সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই বিষয়ে তারা আমাদেরকে সহযোগিতা করবে, এবং যারা পর্যটন উদ্যোক্তা তারা যদি কাজ করে বিনোদন কেন্দ্রগুলি বাড়ায় তাহলে এখানে সবাই সহযোগিতা করবে। এখানে অ্যামিউজমেন্ট পার্ক দরকার, এখানে কেবল কার দরকার, এখানে রাত্রিকালীন যে বিনোদনের দরকার, অর্থাৎ সন্ধ্যার পর একটা পর্যটক বিচ থেকে এসে সে যেন বিনোদন করতে পারে, বাচ্চা কাচ্চারা যেন রাইড এনজয় করতে পারে, পাশাপাশি আরো অনেক ধরনের খাবার এনজয় করতে পারে। স্ট্রিট ফুডের একটা মার্কেট দরকার, নাইট মার্কেট দরকার, এবং এই যে সবগুলোর জন্য আসলে আমি আপনার মাধ্যমে আমাদের পর্যটক এবং দেশবাসী প্রশাসনের কাছে জানাতে চাই, এটার জন্য আমাদের কক্সবাজারে একটা স্বাধীন পর্যটন কমিশন করা দরকার। এটা হচ্ছে পর্যটন উদ্যোক্তাদেরকে নিয়ে। তাহলে কি হবে, আমরা আমাদের সমস্যাগুলো মানে কোথায় কি লেকিংস আছে এটা বের করে আমরা ওইভাবে কাজ করতে পারবো। পাশাপাশি
পর্যটনের পসরাগুলি বাড়ানোর জন্য উদ্যোক্তাদেরকে অনেক সুবিধা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া দরকার, এবং আমাদের যে লাইসেন্সগুলি আমাদের যে বিভিন্ন অথরিটির কাছে যেতে হয় এগুলি সহজীকরণ দরকার। আপনি ইতিমধ্যে জেনে খুশি হবেন, আমরা অলরেডি বিনোদনের জন্য কক্সবাজার অনেকগুলি বিনোদন কেন্দ্র হয়েছে, যেমন আমাদের একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হয়েছে, ওখানে সাগরের নিচের বিষয়গুলো জানে, এবং আমরা একটা অ্যামিউজমেন্ট পার্ক করেছি ইতিমধ্যে, ওখানেও সময় কাটাতে পারে। পাশাপাশি মেরিন ড্রাইভে অনেকগুলি রাইডস আসলে করলে বিনোদনের ব্যবস্থাটা ধীরে ধীরে বাড়বে। এই যে আমরা একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি আমরা নাম শুনি যারা বিচটাকে নিয়ন্ত্রণ করে, এখানে যেটা দেখা যায় যে বিচের মধ্যে কেউ যদি কয়েকজন মিলে একটা জায়গায় যদি গান করতে চায় সেখানেও তাদের অনুমতি লাগে এবং টাকা দিতে হয়। এবং আমরা যেটা জানি যে হোটেলের অভ্যন্তরে যখন একসঙ্গে 50 জন বা 40 জন একসঙ্গে যখন হোটেলে আছে, কিন্তু হলরুমে গিয়ে যদি তারা বৈঠক করে সেখানেও টাকা দিতে হয়। আসলে এই বিচ ম্যানেজমেন্ট কমিটিটা আপনাদের পর্যটনের উন্নয়নের জন্য কতখানি ভূমিকা রাখে? মূলত বিচ ম্যানেজমেন্ট কমিটির কাজ হচ্ছে, আমার যতটুকু জানি, বিচের মধ্যে নিয়ে মানে শৃঙ্খলা, বিচের সৌন্দর্যবর্ধন, বিচ কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিসগুলি আছে ওগুলো নিয়ন্ত্রণ করা। আপনি যেটা বলেছেন যে বিভিন্ন প্রোগ্রাম করলে একটা আর্থিক লেনদেনের বিষয়, এটা আসলে আমরাও শুনেছি এবং অনেক হোটেল থেকেও আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি। এটা আসলে কোনোভাবে পর্যটন এলাকায় কাম্য নয়। পৃথিবীর কোনো দেশে টুরিস্ট স্পটে এইভাবে আসলে টাকা নেওয়ার সিস্টেম নাই। এখন হয়তো জেলা প্রশাসন এটা তাদের পক্ষ থেকে একটা সিস্টেম করে নিচ্ছে যে বিশাল গণজামায়াত হলে ওইখানে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, ইনফরমেশনগুলো আসলে তারা রাখে, কিন্তু এটা আর্থিক লেনদেনের বিষয়টা আসে না। আমরা এতটুকু করতে পারি যে আমাদের কোনো হোটেলে অথবা বাইরে কোনো প্রোগ্রাম হলে এটার ইনফরমেশনগুলো আমরা ওখানে তথ্যগুলো দেবো এবং ওনারা আমাদেরকে একটা অনুমতি দিবেন, কিন্তু আর্থিক লেনদেন এখানে কোনোভাবে কাম্য নয়। তবে আমরা বিদেশে আমি আমার এই ট্যুরিজম সেক্টরে কাজ করার ক্ষেত্রে পৃথিবীর অনেকগুলি ট্যুরিজম স্পটে গিয়েছি, ওখানে আসলে একটা ট্যুরিজম চার্জ নেই, এটা আসলে হোটেলের সাথে ট্র্যাক করা থাকে। এই ফান্ডটা সরাসরি গভর্নমেন্টে পায়, গভর্নমেন্ট ওই টাকা থেকে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে উন্নয়ন কাজ করে। এই সিস্টেমটা যদি আমাদের এখানে চালু করা যায় তাহলে আমরা যারা হোটেল কেন্দ্রিক যে হোটেল চেকিং করবে ওই হোটেল থেকে আমরা এটা কালেক্ট করব, এটা আমরা সরাসরি গভর্নমেন্টের ফান্ডে দিতে পারবো। এতে সুন্দর একটা সিস্টেম হবে এবং আমাদের ডেভেলপ হবে, এবং আমাদের যে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হওয়ার কথা ট্যুরিজম নিয়ে, এটা বাস্তবায়নের ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে আলোচনা করছিলাম আগামী যে ঈদ, এই ঈদকে কেন্দ্র করে কক্সবাজারে টানা যে ছুটি, সেই ছুটিতে পর্যটকের চাপ বাড়ার একটা আশঙ্কা করা হচ্ছে, এবং এই পর্যটকের চাপ বাড়াকে কেন্দ্র করে ইতিমধ্যে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসায়ীরা যেমন প্রস্তুতি নিচ্ছেন, তেমনিভাবে কক্সবাজারের যে প্রশাসনও প্রস্তুতি নিচ্ছেন। সবারই প্রত্যাশা যেন নিরাপদভাবে আগামী যে সময়টা, যে চাপ বাড়ার যে সময়টা, সেটা যেন সুন্দরভাবে শেষ হয়। দর্শক, আমরা এই অনুষ্ঠান জুড়ে জানানোর চেষ্টা করেছি ঈদ পর্যটন প্রস্তুতির খবর। আপনারা কোথায় বেড়াতে যাবেন বা সেখানে কেমন প্রস্তুতি, সেসব আমরা জানাচ্ছিলাম আপনাদের এতক্ষণ। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।